দেশে করোনায় আড়াই মাসে সর্বোচ্চ একদিনে ২৬ জনের মৃত্যু। সংক্রমণেও ৩ মাসের শীর্ষে। হাসপাতালে ১৫ ভাগ বেড়েছে রোগী, ফাঁকা নেই আইসিইউ। এক সপ্তাহ বা ১০ দিনের কথা যদি বলি, তাহলে আমরা কিছু সিভিয়ার কেস কিন্তু পাচ্ছি। স্বাস্থ্যবিধি না মানায় বিপর্যয়, কড়াকড়ির তাগিদ। অন্যান্য যে শিষ্টাচারগুলো গত এক বছর ধরে চর্চা করা হয়েছিল, তার সমস্ত কিছুকে উপেক্ষা করে এক ধরনের উৎসবে আনন্দে মেতে গেল দেশবাসী। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদেশ না যাওয়ার শর্তে বেগম খালেদা জিয়ার সাজায় স্থগিতের মেয়াদ বাড়ল আরও ৬ মাস। পুরোপুরি মুক্তি না মেলায় হতাশ বিএনপি নেত্রীর আইনজীবীরা। ঢাকায় হাসিনা মোদি একান্ত বৈঠক ২৭ মার্চ। সব ইস্যুতেই হবে আলোচনা, তবে কোনো চুক্তি নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নিয়ে এখনও আশাবাদ। পিকে হালদার দেশ ছাড়ার আড়াই বছর পর মুখোমুখি দুদক ইমিগ্রেশন। চিঠি চালাচালি ইস্যুতে আটকে আছে তদন্ত। পালালো কিভাবে জানতে চান হাইকোর্ট। গেল এক সপ্তাহে বিপদসীমা অতিক্রম করেছে করোনা সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় গেল আড়াই মাসে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ৩ মাসে সর্বোচ্চ। হাসপাতালগুলোতে ১৫ ভাগ পর্যন্ত বেড়েছে রোগী, আইসিইউতে খালি নেই শয্যা। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জমায়েত পরিহার করার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দেশে করোনার সংক্রমণ নেমে আসে ২.২৬%, যা ছিল এক বছরের মধ্যে সর্বনিম্ন। এর ২৪ দিন পর অর্থাৎ ৯ মার্চ বিপজ্জনক সীমা অতিক্রম করে পৌঁছে যায় ৫.১৩%। এর ৪ দিন পর ৭% পার হয়ে এক লাফে ৯% ছাড়িয়ে যায় সোমবার। শুধু তাই নয়, গত ৭ জানুয়ারির পর মৃতের সংখ্যা সর্বোচ্চ ২৬, যা গত পৌনে ৩ মাসের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর প্রভাব স্পষ্ট রাজধানীর কোভিড হাসপাতালগুলোতেও। ফেব্রুয়ারির পর থেকে হাসপাতাল ভেদে কোভিড রোগী বেড়েছে ১০ থেকে ১৫% পর্যন্ত। সাধারণ শয্যা ফাঁকা থাকলেও পূর্ণ কেবিন, খালি নেই একটি আইসিইউ শয্যাও। এক সপ্তাহ বা ১০ দিনের কথা যদি বলি, তাহলে আমরা কিছু সিভিয়ার কেস কিন্তু পাচ্ছি। এটা এমন হতে পারে যে সিভিয়ারিটি বেশি, অথবা এমনও হতে পারে যে যেহেতু সংক্রমণের হার বেড়ে গিয়েছে, সো এই খারাপ পেশেন্টগুলো আমাদের কাছে বেশি বেশি আসছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তরও। হাসপাতালগুলোকে নতুন করে প্রস্তুতি নেবার আহ্বান জানালেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যান্য যে শিষ্টাচারগুলো গত এক বছর ধরে চর্চা করা হয়েছিল, তার সমস্ত কিছুকে উপেক্ষা করে এক ধরনের উৎসবে আনন্দে মেতে গেল দেশবাসী। এবং তার পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখছি যে গত এক সপ্তাহ ২ সপ্তাহ ধরে কিন্তু সংক্রমণের হার একটু করে বাড়ছে, ঊর্ধ্বমুখী একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি। ধরে নিতে হবে যে প্রথম ঢেউটি চলমান আছে, তারই খানিকটা নতুন করে আবার পুনঃসংক্রমণের যে হারটি সেটি বেড়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষের শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে সংক্রমিত হওয়ায় কঠোর স্বাস্থ্যবিধি মানার জোর তাগিদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের পাশাপাশি মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ইউরোপের বিভিন্ন দেশে ফের বেড়েছে করোনার সংক্রমণ। দেশের করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে মুগদা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, এবং ইউরোপের করোনা পরিস্থিতির খবর জানাতে পর্তুগালের লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি তাদের কাছে যাব। শুরুতেই যাচ্ছি মামুনের কাছে। মামুন। ইমদাদ, প্রতিবেদনটিতে যেমনটা দেখছিলেন যে করোনা পরিস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, অর্থাৎ গত ২৪ ঘন্টায় মৃত্যু শনাক্ত হয়েছে ২৬ জনের। ২৬ জন মারা গেছেন ২৪ ঘন্টায়, এবং এই যে ২৬ জনের মৃত্যু, এটি কিন্তু গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। অর্থাৎ এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি ৩১ জন মারা গিয়েছিলেন, এবং এই ৩১ জন মৃত্যুর পর এই ৯ সপ্তাহ পর কিন্তু ২৬ জন মারা গেলেন। জানি রাখি যে শুধু মৃত্যুর সংখ্যায় যে বাড়লো তা নয়, আক্রান্তের সংখ্যাও কিন্তু বাড়তে শুরু করেছে। অর্থাৎ গত
24 ঘন্টায় 1773 জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এটি কিন্তু গত বছরের ডিসেম্বরের 15 তারিখে ছিল 1877 জন, অর্থাৎ শতাংশের হারে বলতে গেলে 2.26% থেকে গত কয়েকদিনে কিন্তু বেড়ে এটি হয়েছে একদম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে, অর্থাৎ 9.48% বেড়েছে। এবং এই যে এত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, আপনি জানেন যে মার্চ মাস এবং এই মার্চেই কিন্তু আমরা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলাম এবং 8 মার্চ আক্রান্তের 10 দিন পর কিন্তু প্রথম মৃত্যুর খবর পেয়েছিলাম এবং সর্বোচ্চ কিন্তু করোনা ভাইরাসে মৃত্যু হয়েছিল একদিনে 64 জন জুনের 30 তারিখে। তো আমরা এখন রয়েছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এইখানকার যে আইসিইউ শয্যা রয়েছে সেই 14টি আইসিইউ শয্যাতে কিন্তু কোনোটি ফাঁকা নেই, সাধারণ শয্যা যেগুলো রয়েছে সেগুলো ফাঁকা রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি পর্তুগালে, সেখানকার করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী আশিক। হ্যাঁ মামুন, দেশের খবর আপনি যেরকমটা বলছিলেন, ইউরোপের পরিস্থিতিও কিন্তু একরকম ভালোই না আমরা বলতে পারি এবং কয়েকটি দেশে কিন্তু আবার নিয়ন্ত্রণহীন করোনা পরিস্থিতি। বছর ঘুরে কিন্তু মার্চ এসছে, এই মার্চ আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। আমরা যদি কয়েকটি দেশের কথা বলি, যে এই দেশগুলি ইউরোপকে মূলত নিয়ন্ত্রণ করছে, স্পেন, ইতালি, ফ্রান্স এবং জার্মানি, এবং এই কয়েকটি দেশে কিন্তু আমরা দেখেছি যে নতুন করে করোনা মাথা চাড়া দিয়ে উঠেছে এবং এই পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকটি দেশই নতুন করে কঠোর বিধিনিষেধের দিকে যেতে হয়েছে দেশগুলোকে। তবে পর্তুগালের কথা যদি আমরা বলি, পর্তুগালের পরিস্থিতি কিন্তু তুলনামূলক ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে ভালো। তবে পর্তুগাল যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে। আজকে লকডাউন তুলে নেওয়ার যে প্রথম পর্ব, 4টি ধাপে লকডাউন তুলে নিচ্ছে পর্তুগাল, সেটির প্রথম ধাপে কিন্তু ছোট ছোট কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। পার্কগুলিতে মানুষ বসার সুযোগ পেত না 2 মাস ধরে, আজকে সেই পার্কগুলিতে বেঞ্চগুলোতে বসার সুযোগ পাচ্ছে। এর মধ্যে কিন্তু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি নিয়ে ইউরোপে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, আমরা একটু সেই কথা বলতে চাই। এবং যদি বলি, প্রথমে আমরা দেখেছি যে আয়ারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এবং সবশেষ নেদারল্যান্ডসের পর আজকে কিন্তু জার্মানিও সাময়িকভাবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি তাদের নাগরিকদের যে প্রয়োগ সেটি সাময়িকভাবে স্থগিত করেছে। তবে পর্তুগালের গবেষকরা যেটি বলছেন যে তারা এই ধরনের কোনো লক্ষণ দেখতে পাননি। রক্ত জমাট বাঁধার যে অভিযোগ আসছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর, সেই ধরনের কোনো অভিযোগ কিন্তু পর্তুগালের গবেষকরা পাননি এবং তাই পর্তুগাল কিন্তু এই ভ্যাকসিনটি চালিয়ে যাওয়ার পক্ষে। অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশ, আমরা দেখেছি যে ইউরোপের বাইরে থাইল্যান্ডও সাময়িকভাবে এই ভ্যাকসিন নেওয়া বন্ধ করেছিল, কিন্তু আবার তারা চালু করেছে। ইউরোপের বিভিন্ন দেশে এই ধরনের শঙ্কার মধ্যেও কিন্তু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি চালু রয়েছে। যেরকম ফ্রান্সেও কিন্তু বিভিন্ন জায়গায় কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির কথা যদি আমরা বলি, তারা পর্যবেক্ষণ করছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এর মধ্যে জানিয়েছে এই ভ্যাকসিনটি নেওয়া নিরাপদ এবং এই ভ্যাকসিনটি এছাড়া কিন্তু অক্সফোর্ডও কিন্তু নিশ্চয়তা দিচ্ছে এই ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে। তো এই ছিল আসলে ইমদাদ পর্তুগাল থেকে গোটা ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন কার্যক্রমের সবশেষ খবর আমার কাছ থেকে। পর্তুগালের লিসবন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। তিনি জানাচ্ছিলেন ইউরোপের করোনা পরিস্থিতির খবর এবং এর আগে দেশের করোনা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে সহকর্মী কামরুজ্জামান মামুন। দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আলোচনা হচ্ছে, এই সিদ্ধান্তটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় নিবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এবং এটাকে রিভিউ করতে পারে। যেহেতু সংক্রমণ যদি খুব বেশি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এটাকে রিভিউ হয়তো ওনারা করবেন, আর যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে পরে ওনারা সিদ্ধান্ত হয়তো ওনাদের মতো করে নেবেন আর কি। এবার অন্যান্য প্রসঙ্গ। বিদেশ যেতে পারবেন না, বাসায় থেকেই নিতে হবে চিকিৎসা, এই দুটি শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সরকার। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেগম জিয়া প্রয়োজন অনুযায়ী যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন বলেও জানান মন্ত্রী। এদিকে পুরোপুরি মুক্তি না মেলায় হতাশ বিএনপি নেত্রীর আইনজীবীরা। তারা বলছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মানবিক কারণেই তাকে মুক্তি দেয়া যেত।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের 25শে মার্চ প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে 6 মাসের জন্য স্থগিত করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সাজা। এরপর করোনার প্রাদুর্ভাবে আরেক দফা সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন জানায় তার পরিবার। সবশেষ মেয়াদে চলতি বছরের 25শে মার্চ পর্যন্ত বেগম জিয়া কারাগারের বাইরে থাকার অনুমতি পেলেও করোনার কারণে চিকিৎসা শুরু করতে না পারার কারণ দেখিয়ে চলতি মাসের শুরুতে ভাই শামীম ইস্কান্দার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন জমা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিষয়টির আইনি ব্যাখ্যা জানতে পরদিনই চিঠিটি পাঠিয়ে দেওয়া হয় আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ের পরামর্শ সহ চিঠিটি গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতির জন্য পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেই সিদ্ধান্ত আসলো সোমবার। তৃতীয় দফায় আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সাজার মেয়াদ। তার ভাই শামীম ইস্কান্দার কিছুদিন আগে আমাদের এখানে এসে আবার আরেকটি আবেদন করেছিলেন সময়টা বৃদ্ধির জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে আরও 6 মাস এটা বৃদ্ধি করে দিয়েছেন। সরকারি প্রজ্ঞাপনে দুটি শর্তে বলা হয়েছে বেগম জিয়া ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। এই সময়ে তিনি যেতে পারবেন না দেশের বাইরে। প্রয়োজনে তিনি যে কোনো হাসপাতালে যেতে পারবেন বলে জানানো হয়। তবে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন মানবিক বিবেচনায় বিএনপি নেত্রীকে মুক্তি দিতে পারত সরকার। আমরা এই ব্যাপারে খুবই মর্মাহত। বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় বন্দী করে রাখা। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 17 বছর দণ্ডিত হওয়ার পর প্রায় 25 মাস কারাভোগ করেন বিএনপি নেত্রী। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। এবারও রোজার আগে আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। 1 মাসে 5 লিটার বোতলের দাম বেড়েছে 35 টাকা, কাল থেকে কার্যকর। নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়নের সক্ষমতা অর্জন করেছে দেশ। রিজার্ভের টাকায় অবকাঠামো গড়ে উঠলে বিদেশি ঋণের দিকে আর তাকাতে হবে না বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। দেশে বর্তমানে যেসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে তার অধিকাংশই বিদেশ থেকে নেয়া ঋণে। বড় অবকাঠামোর মাধ্যমে দেশের উন্নয়নে বিনিয়োগ করতেও বিদেশ নির্ভরতা কমানোর পথে হাঁটছে সরকার। করোনাকালের ধাক্কা সামলেও রেমিট্যান্সে ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো 43 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। রিজার্ভের টাকা থেকে উন্নয়ন কার্যক্রম চালাতে এবার বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল নামে নতুন একটি তহবিল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত হয়ে এই তহবিলের কার্যক্রম চালু করা হয়। সেটা আমরা চালু করেছি। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে চ্যালেঞ্জ অতিক্রম করেই সামনে এগিয়ে যেতে হবে। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। দেশের উন্নয়নে নিজস্ব অর্থনীতিকে প্রাধান্য দিয়ে মর্যাদা বাড়াতে হবে জানিয়ে এই তহবিল থেকে পায়রা বন্দরের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। সেখানে এই রামনাবাদ ড্রেজিংয়ের জন্য প্রথম যে অর্থটা প্রয়োজন হবে সেটা আমরা এই ফান্ড থেকে দিতে যাচ্ছি। শুধু উন্নয়নশীল দেশ না, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়ন করার সক্ষমতাও অর্জন করেছি। এর আগে এই নতুন তহবিলের আওতায় রাবনাবাদ চ্যানেল খননের মাধ্যমে পায়রা বন্দরের কার্যক্রম বাড়ানোর জন্য অর্থ বিভাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও সোনালী ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই করেন সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 27 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়। বৈঠকে তিস্তা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন। তবে কোনো চুক্তি হবে না। সকালে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। ওদের সফরে ভারতের সঙ্গে 3টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে 26শে মার্চ ঢাকায় পা রাখবেন বাংলাদেশের সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধু বাপুর ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী।
পরদিন ২৭শে মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে তিস্তা সহ দ্বিপাক্ষিক সব ইস্যুতেই দুই দেশের সরকার প্রধান আলোচনা করবেন। ২৭শে মার্চ বিকেলে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত হবে বলে আমরা আশা করছি। তিস্তা চুক্তির বিষয়ে ভারতের অবস্থান সন্তোষজনক জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন শুধুই অপেক্ষার পালা। তিস্তা চুক্তির প্রতিটি পেজে পেজে সচিব পর্যায়ে সই করে আছে। ভারত সরকার বারবার আমাদের অঙ্গীকার করেছেন যে দে স্ট্যান্ড বাই এই চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকে ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ঘোষণা আসবে কয়েকটি প্রকল্প উদ্বোধনের। বৈঠকের প্রান্তিকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। মোদীর ঢাকা সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা জানান পররাষ্ট্রমন্ত্রী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ২.৫ বছর পর পিকে হালদারের বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে মুখোমুখি দুদক ও ইমিগ্রেশন। দুদক বলছে দেশ ছাড়ার 4.5 ঘন্টা আগেই ইমিগ্রেশনকে চিঠি দেয়া হয়, আর ইমিগ্রেশন বলছে সীমান্ত পাড়ি দেওয়ার পর চিঠি হাতে পান তারা। উচ্চ আদালত বলছেন কার গাফিলতিতে পিকে হালদার দেশ ছেড়েছে তা খুঁজে বের করতে হবে। অর্থ পাচার করে দেশের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংসের প্রান্তে নেয়া পিকে হালদারের সহযোগী হিসেবে নাম আসার পরও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমকে কেন এখনও গ্রেফতার করছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। হাজার হাজার কোটি টাকা নিয়ে পিকে হালদার দেশ ছাড়ার প্রায় 2.5 বছর পর তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার তথ্য পিকে কিভাবে জানলো, আর নিষেধাজ্ঞার পরও সে কিভাবে সীমান্ত পাড়ি দিল, এই দুটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে। আর এই দুই বিষয়ে এখন মুখোমুখি দুদক ও ইমিগ্রেশন। দুদক বলছে চিঠি ইস্যুর পরদিন সকাল 10:30টায় ইমিগ্রেশনকে অবহিত করা হয়, জানানো হয় হোয়াটসঅ্যাপেও। যদিও ইমিগ্রেশন বলছে যশোর বেনাপোল সীমান্ত পার হওয়ার পর তারা নিষেধাজ্ঞার চিঠিটি হাতে পান। 1 ঘন্টা আগে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমার নিষেধাজ্ঞা পেয়েছে। এখন এই দায় যদি আমার উপর চাপানো হয়, আমি মনে করি এটা উচিত হবে না। চিঠিটা পাওয়ার 2 ঘন্টা 8 মিনিট 30 সেকেন্ড আগেই সে বাংলাদেশ ত্যাগ করেছে। দুদকের তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয় চিঠি ইস্যুর পরদিনই কেন পালালো পিকে, তাহলে কি চিঠিকেও ফাঁস করেছে? পিকে হালদার সম্পর্কে তখন কিন্তু অফিসিয়ালি কোনো অভিযোগ ছিল না দুদকে। অফিসিয়ালি অভিযোগ আসছে পিকে হালদারের কাছে 28 তারিখ, অর্থাৎ পিকে হালদার চলে যাওয়ার 5 দিন পরে। আদালত বলেছেন কাদের গাফিলতি ও সহায়তায় পিকে হালদার দেশ ছেড়েছে তাদের খুঁজে বের করা হবে। এটা হয়তো কোর্ট বিবেচনা করবে এটা কোনো নিরপেক্ষ সংস্থার মাধ্যমে কোনো তদন্ত করায় কিনা। এদিকে পিকে হালদারের অর্থ পাচার ইস্যুতে তার সহযোগী নাহিদা রুনাই ও বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা এসকে সুর চৌধুরীকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী না বাড়লেও ভোজ্য তেলের দাম কমায়নি সরকার। উল্টো রোজার আগে আরেক দফা বাড়িয়ে খোলা বাজারে প্রতি লিটার সয়াবিনের সর্বনিম্ন দাম 117 টাকা বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আর এতেই 1 মাসের ব্যবধানে বোতলজাত 5 লিটারের সয়াবিনের দাম 35 টাকা বেড়ে দাঁড়ালো 660 টাকায়। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতারা। যদিও বাণিজ্য মন্ত্রী বলছেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই বাড়ানো হয়েছে সয়াবিনের দাম। 70 টাকা তেল কিনছি তখন হচ্ছে কিন্তু 30 টাকা বেচছি, টিকা 5 টাকা বট 20 টাকা বেচছি। এখন মনে করেন যে তেল 140 টাকা, এখনও মনে করেন যে একই রেটে ব্যস্ত আছে। ভোজ্য তেলের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা ফুটপাতের এই ক্ষুদ্র ব্যবসায়ী এখন ভাবছেন ব্যবসা গোটানোর কথা। ভালো নেই হোটেল ব্যবসায়ীরাও। চাল মুরগির পর এবার ভোজ্য তেলের আরেক দফা দাম বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য। আইটেমের দাম বাড়লে কাস্টমার আসে না। ব্যবসা
গোটায় চলে যেতে হবে। তেলের বাজারে টালমাটাল অবস্থা সামাল দিতে গত 17 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় 15 দিন পর পর ত্রিপক্ষীয় বৈঠকে যাচাই বাছাই করে নির্ধারণ করা হবে নতুন দাম, কিন্তু তাতেও লাগাম টানা যায়নি, বরং আবারও বাড়ানো হলো সয়াবিনের দাম। সোমবার এক প্রেস নোটে বাণিজ্য মন্ত্রণালয় জানায় বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হবে 117 টাকা দরে, পাইকারি পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন 131 টাকা আর খুচরা বিক্রি হবে 139 টাকায়। পাম অয়েলের দর 109 টাকা আর 5 লিটারের সয়াবিনের বোতল বিক্রি হবে 660 টাকায়। রোজার আগে দাম বাড়ানোয় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। রমজান মাসে আমাদের সবচেয়ে তেলের বেশি লাগে, আরো দাম বাড়াইলো খাওয়া লাগতেছে। বড় বড় মহাজনরা এই জায়গায় লাভবান হবে। 5 লিটার কিনতে আসে, তেল দাম বেশি দিকে কিনে 2 লিটার। যদিও ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য নয়, নতুন করে দাম বাড়ানোর পেছনে আন্তর্জাতিক বাজারের অজুহাত বাণিজ্য মন্ত্রীর। তেলে প্রায় 95 ভাগই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আন্তর্জাতিক বাজারে যে মুহূর্তে আমরা দেখব দাম কমতে শুরু করেছে, একইভাবে আমরা দাম কমিয়ে দেব। প্রতি বছর প্রয়োজনীয় 20 লাখ মেট্রিক টন সয়াবিনের পুরোটাই আমদানি নির্ভর। গেল 6 মাসে আন্তর্জাতিক বাজারে 80 থেকে 85% দাম বেড়ে প্রতি টন অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $1275। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মশা নিধন কার্যক্রমে সহযোগিতা না করায় সিভিল এভিয়েশন ও রেলওয়ের উপর চটলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় মামলা করারও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর বিমানবন্দর এলাকায় মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শন করেন উত্তরের মেয়র। মশার যন্ত্রণায় অতিষ্ঠ ঢাকাবাসী, আর এই কষ্ট লাঘব করতেই নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে মশার লার্ভা পাওয়ায় রেলওয়ে ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সমালোচনা করে তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তিনি। মশার কোনো বাউন্ডারি ওয়াল নেই, আমরা কিছুটা পদ্ধতিগত চেঞ্জ করেছি। আপনারা দেখেছেন যে সকালবেলা আমরা ফগিং করছি বদ্ধ ড্রেনের ভিতরে। 7 নম্বর অঞ্চলের পিছনে টোটালটাই হচ্ছে ম্যাক্সিমাম সিভিল এভিয়েশনের। এটার ভিতরে কোটি 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 লার্ভা। আমি বলেছি আজকে সিভিল এভিয়েশন এবং রেলওয়ের যে দায়িত্বে যারা আছে তাদের নামে রীতিমতো মামলা রুজ করার জন্য আমি বলেছিলাম নিয়মিত মামলা হবে। নগরবাসীকে স্বস্তি দিতে মশা নিধনের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া এ কার্যক্রম সফল হবে না। আমরা ভেহিকল মাউন্টেন আনছি, আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে যাচ্ছি, আমরা ট্র্যাকার পদ্ধতিতে যাচ্ছি, কিন্তু এই যদি অবস্থা যদি হয় এতে কোনো লাভ হবে না, কিন্তু এতে কোনো লাভ হবে না যদি সকলে যদি দায়িত্ব না। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের খবর। কুইন্সটাউনে শেষ দিনের মতো অনুশীলন করেছে টিম টাইগার্স। মঙ্গলবার তামিম ও নাজমুল একাদশে ভাগ হয়ে নিজেদের মধ্যে ক্রিকেটাররা খেলবেন সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ। জন ডেভিস ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। ফিল্ডিং অনুশীলনের সময় হাঁটুর ইনজুরিতে পড়ায় এই ম্যাচ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ছবির মতো নয়, এ যেন ছবির চাইতেও বেশি সুন্দর। এ যেন প্রকৃতির অপরূপ লীলাভূমি। কুইন্সটাউনের এই নৈসর্গিক সৌন্দর্যের মাঝেই চলছে টাইগারদের নিজেকে ঝালিয়ে নেয়ার প্রস্তুতি। রুদ্ধতার কোয়ারেন্টিন পর্ব শেষে গেল 10 মার্চ থেকে এই জন ডেভিস ওভালেই ব্যাটিং বোলিংয়ে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ দল। 6 দিনের অনুশীলন পর্ব শেষ হয়েছে সোমবার। মঙ্গলবার তারা খেলবে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ। দল দুটোর নেতৃত্ব দেবেন তামিম আর নাজমুল হোসেন শান্ত। নামকরণও হয়েছে তাদের নামেই। এখানেই শেষ নয়, দুদলে খেলবেন মোট 5 জন কিউই ক্রিকেটার। তবে নিউজিল্যান্ডের জাতীয় দল নয়, তারা সবাই স্থানীয় ক্রিকেটার। এই ম্যাচে খেলার কথা ছিল অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতেরও, তবে শেষ দিনের অনুশীলনে আচমকাই ঘটল বিপত্তি। ফিল্ডিংয়ের সময় হাঁটুর ইনজুরিতে একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন ময়মনসিংহের এই ক্রিকেটার। আছেন বিসিবির ফিজিওর তত্ত্বাবধানে। প্রস্তুতি ম্যাচ শেষে 17 মার্চ ডানেডিনে যাবে দল। 20 মার্চ ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনায় 2.5 মাসে সর্বোচ্চ একদিনে 26 জনের মৃত্যু। সংক্রমণেও 3 মাসে শীর্ষে, ফাঁকা নেই আইসিইউ। স্বাস্থ্যবিধি না মানায় বিপর্যয়। বিদেশ না যাওয়ার শর্তে বেগম খালেদা জিয়ার সাজায় স্থগিতের মেয়াদ বাড়ল আরও 6 মাস। পুরোপুরি মুক্তি না মেলায় হতাশ বিএনপি নেত্রীর আইনজীবীরা। এবং ঢাকায় হাসিনা মোদি একান্ত বৈঠক 27 মার্চ। সব ইস্যুতেই হবে আলোচনা, তবে কোনো চুক্তি নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নিয়ে এখনও আশাবাদ।
এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ে।